একটা কোশ্চেনের সেশন থাকে। আজকের এই প্রোগ্রামটা কিন্তু ক্যারিয়ার আড্ডা না, এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের আড্ডার বিষয়ে ধারণা দিয়ে রাখি। এখানে যারা অফিসাররা বক্তব্যতে আসছেন ওনারা কিন্তু সবাই ভলান্টিয়ার, এখানে কিন্তু সবাই নন পেয়েবল। ওনারা সুনন্দবান আমাকে সবসময় বলে, ভাইয়া আমি আপনারা যেখানে যেন কথা বলবো, আগে প্রথম শর্ত আপনি আমাকে কোনো পে করতে পারবেন না। এবং উনি সাতক্ষীরায় পোস্টিং, তারপরে সেখান থেকে গিয়ে চাষছে সিলেটে গিয়ে কি বলে ক্যারিয়ারটা করেছেন, যাওয়া আসা থেকে শুরু করে এই এভরিথিং তার নিজের খরচ। তারপরে উনি কোথাও কোনো প্রোগ্রামে কোনো পেমেন্ট নেন না। তারপরে হামিদ তো আমার ছোট ভাই, সে তো প্রশ্নই আসে না। সুতরাং এখানে যারা আসছে বক্তব্যতে ওনারা আমার আমন্ত্রণে আমি তোমাদের প্রেক্ষাপটটা বলেছি যে আজকে যারা এখানে উপস্থিত এরা কনফিডেন্সের শুধু স্টুডেন্ট বললে ভুল হবে, এরা ড্রিমার, এরা বিসিএস অফিসার না হওয়াটা দুঃখজনক। এবং এরা 38তম বিসিএসে যারা ঢাকা থেকে ফার্স্ট টাইম চাকরি পাবে তাদের অধিকাংশ লোক এখানে উপস্থিত আছে। এরা হচ্ছে কনফিডেন্সের 5টা পরীক্ষায় গড়ে অ্যাভারেজ 60% করে নাম্বার পাওয়া। সুতরাং এদের জন্য আমরা যদি এদেরকে যদি আর একটু অনুপ্রাণিত করতে পারি, আর একটু উৎসাহ দিতে পারি, আর একটু জাগিয়ে তুলতে পারি, ভিতরের শক্তি বাড়িয়ে দিতে পারি, তাহলে আমি আশা করছি এখান থেকে অনেক ছেলেমেয়ে অনেক ভালো ভালো ক্যাডারে জয়েন করবে এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের গতিতে অনুসার হতে পারবে, বাংলাদেশকে সেবা করতে পারবে। সেই জন্য আমি এই কথাগুলো বলে ওনাদেরকে ইনভাইট করছি। এখানে এটা আমার কোনো কমার্শিয়াল প্রোগ্রাম না, আমি এই প্রোগ্রামের জন্য তোমাদেরকে ভর্তি করি নাই। জাস্ট আজকে প্রোগ্রামের টোটাল আয়োজনটা হচ্ছে অনুপ্রেরণা দেওয়ার আয়োজন। সেই জন্য আমি হামিদকে বললাম যে ভাই তুমি কি কি ফেসিলিটিস ভোগ করো এগুলো শেয়ার করো। তারপর সকালবেলা বক্তব্যটা শুনি। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, ব্রেকের পরে যদি তোমরা কেউ প্রশ্ন না করে নিয়ে আসো, চূড়ান্ত মূলত একটা কথা হবে তোমাদের জন্য। এরপরে উনি মূলত প্রশ্নের সাথে আমি ওনাকে এটা বলে ঢেকে আসছি যে আমার ছেলে মেয়েরা তাদের প্রাণে যে কোশ্চেন থাকে যেটা অনেক সময় সবাই আমি ওনাকে উত্তর পাই না। যেখানে হামিদ আছে সে রাতে বাংলা যাবে, আমার সাথে থাকবে। তারপরে হচ্ছে সুরন্ত পাল আছেন, আমি আছি, আর একজন পুলিশ কেটা যোগ দেবেন তারপরে তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা লাস্ট ব্রেকে ওই জিনিস নোট করে নিয়ে আসবে, আমরা মাইক্রোফোন দিব। বড় বড় প্রশ্ন করার সুবিধা কি একজন অনেকে তার উত্তর পেয়ে যাবে। সাময়িকভাবে নির্বাচিত বিসিএস ক্যাডারদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সঞ্চালক মহোদয়, সম্মানিত অভিভাবকবৃন্দ, 30তম বিসিএসে প্রিয় ভবিষ্যৎ সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম, নমস্কার এবং সাদর সম্ভাষণ। আজকে সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য কনফিডেন্স কোচিং সেন্টার চট্টগ্রাম শাখাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যার ফলে আমরা অনেকেই সাহস করে বড় বড় চাকরি থাকতে পারি না। আমরা অনেক ভিতরে ভিতরে আমরা চিনতে পারি না, ব্যাপারটা একেবারে সহজ নাও বলতে হবে, কিন্তু যা করে এবং মেয়েকে ঘটানোর জন্য কাজ করে যান তার মাঝে মাঝে অদ্ভুত সুন্দর কিছু মুহূর্তে বিশ্বাসের ব্যাপারে আমার যে প্যাশন এবং ফিলিং এটা অনেক বেশি তা বলা যাবে না।
কাস্টমস অ্যান্ড এক্সচেঞ্জ। 30তম বিসিএস পরীক্ষা ছিল আমার প্রথম বিসিএস, আমার প্রথম প্রিলিমিনারি, প্রথম লিখিত, প্রথম ভাইভা। এবং এই যে চাকরিটাতে আমি জয়েন করতে যাচ্ছি, এই চাকরিটা ছিল বা এই চাকরিটা হচ্ছে আমার জীবনের প্রথম চাকরি। আমি তখন কোনো চাকরি করিনি, এটা আমার প্রথম চাকরি। 30তম বিসিএস এর ভাইভা ছিল আমার লাইফের ফার্স্ট জব ইন্টারভিউ। তাই আমি একটু এক্সাইটেড, একটু বেশি এক্সাইটেড, স্বপ্ন ছুঁয়ে ফেলতে যেমন হয় আর কি। প্রফেশনাল অ্যান্ড কমিটেড। এরপর দেখা হলো ওবায়দ ভাইয়ের সাথে, বিসিএস নিয়ে আরো জানলাম, সেদিনই ভর্তি হলাম। কথাগুলো শুনবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সিনসিয়ারিটি, কমিটমেন্ট এবং রেসপন্সিবিলিটির সাথে আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষকে সেবা করতে পারি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বাবা, মা এবং ছোট ভাইকে। আপনাদের সবাইকে আমার কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। কেমন লাগলো? আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে 1 ঘন্টা ধরে 50 মিনিট ধরে ক্লাস দিচ্ছি। আমরা ঠিক 3টায় শুরু করবো। আমাদের সাথে যোগ দিয়েছে এএসপি আতিক সরকার, তিনি কলেজের বাইরে আছে। আমরা লাঞ্চ যখন ঢুকবো তখন তার বক্তব্য দিয়ে শুরু করবো। তোমাদের তো মাগরিবের আযান ধরে ধরে তারা আছে, ওকে? তারা যতক্ষণ তোমাদের ধৈর্য থাকবে ছোটো খাটো তোমাদের তারপরে 50 মিনিটের ক্লাস করে ঠিক বিকাল 3টায় আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। লাঞ্চের পরে আমাদের জন্য আকর্ষণ হিসেবে নিয়ে আসছি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় তুহিন স্যারকে এবং সর্বজন শ্রদ্ধেয়, সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি তুহিন স্যার যে ক্লাস আছে এই ক্লাস আগে রিকোয়েস্ট করে নিয়ে আসছি তোমাদের উদ্দেশ্যে 10 মিনিট স্পিচ দেওয়ার জন্য। কি বলো? তারপরে কথা বলবেন হচ্ছে মিস্টার আতিক সরকার। আমি তাদের সাথে কথা বলবো, তাদের যদি না দেখতে পাই তাহলে তো সমস্যা। তোমাদের আমি মোটিভেশন করবো এ ধরনের চিন্তা ভাবনা। আমি জানি তোমরা ম্যাক্সিমাম এখান থেকে কেন আর মেয়েরা তোমরা এক্সপায়ার অনলাইন, কিন্তু ক্যাডার হতে হবে কি জন্য আমি করি। আমার বন্ধুকে নিয়ে গেছি সাতক্ষীরা সদর থানায় পুলিশ স্টেশন। অনেক রিকোয়েস্টের পরেও আমি এই ফ্ল্যাটটা চালাতে পারি না, কারণ কি স্টুডেন্ট আমি আই ক্যান কনভিন্স দ্য পুলিশ অফিসার। সেকেন্ড অফিসারের কাছে যাও, গেলাম সেকেন্ড অফিসার, সে থেকে আরো আমি বললাম যে ভাই আমাদের দেন আই এম ম্যাজিস্ট্রেট অফ পাঁচকুড়া দশক পাওয়ার জব, দেন আই এম ম্যাজিস্ট্রেট অফ দ্য শপ স্টপ অফিসার। জানো আমি কি জন্য বলছি কথাটা, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি যখন সন্ধ্যাবেলায় আলোমাটি করে একটা ব্রিজ আছে না, ঠিক যেন ব্রিজ কাঠখান ব্রিজ তো প্লাস করলাম, প্লাস নষ্ট হয়ে গেল। ব্যাগে আছে, আপনি রোড ছাতা খুলতে পারছি না। গেটে, জাজেস কোয়ার্টারের গেটে উনি ঢোকার সময় ওনার পরিচয় বলছে, গেট থেকে পুলিশ ফোন দিচ্ছে, স্যার ওদের তখন দেখা হচ্ছে, আসতে দিব না পারে। তারপরে তো গিয়ে এখন তুহিন ভাই বলতেছে এর মাঝখানে ওই সিরাজগঞ্জ থেকে একজনের কি একটা লাল লাল মিষ্টি পাওয়া যায়, ওইটা আমার বাসায় পাঠাইছে, সিএম স্যারের বাসায় পাঠাইছে, ওই মিষ্টি দিচ্ছে ওনা খাইতে। এখন শুনে তো আমার এমন মেজাজ খারাপ হয়েছে, আমি মিষ্টি খেতে আর বলতে পারতেছি না। ওনাকে বলছি মিষ্টিটা কি আপনি খাবেন? ও না স্যার আপনি খাবেন, তা আমি খাই। বলছে আমি আগে মিষ্টি ধরে খাওয়া শুরু করছি তাড়াতাড়ি। আর বলতেছি দেখেন আপনি
তো এত বড় একজন অফিসার মানুষ, আমার বাসায় আসছেন, তো এখানে তো আর আপনাকে মানতে পারতেছি না, দ্রুত আপনি এখানে চলে যান, দ্রুত। আমার আসলে গল্পটা বলেন। আমি তো বলছে প্যাকেটে ধরো 4 লাখ আছে। তো এরকম একজন ব্যক্তি এমন একটা জায়গায় হোস্টেল থেকে কনফিডেন্সে ক্লাস নেন, এটা তোমাদের জন্য যেমন সৌভাগ্য, আমার জন্য সৌভাগ্য। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো এএসপি মিস্টার আতিক সরকারকে। তিনি চট্টগ্রাম চুয়েট থেকে পড়াশোনা করেছেন এবং সুশান্তের ইউনিভার্সিটির ছোট ভাই। তো তিনি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি ওখানে পোস্টিং আছেন। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে পুলিশ ক্যাডারের ফ্যাসিলিটিজ অ্যাট ওনার ক্যাডার হওয়ার গল্প নিয়ে কিছু বলার। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, এই লাইটটা আসলে একটু ডিস্টার্বিং। আমি একটু রিকোয়েস্ট করতে পারি, তুহিন স্যার বুঝতেই পারলাম মানে খুব বিখ্যাত লোক এখানে, তো যে কারণে ওনার আসলে ভিডিও দরকার। আমি পুলিশ হেডকোয়ার্টার্সে আছি 3 বছর অফিসার হিসেবে সরকারি পুলিশ সুপার। আর আমার পড়াশোনা হচ্ছে চুয়েট থেকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 067 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আর আজকের এই অনুষ্ঠানটা আমার জন্য আসলে বেশ লাকি, আমি বলবো অনেক লাকি ফিল করতেছি এখানে এসে, একটু স্পেশাল এই জন্য যে আজকের এই অনুষ্ঠানটা, আমি এর আগেও চিটংয়ে থাকতে আমি মেনলি পড়ালেখা বড় হওয়া সব কিছুই চট্টগ্রামে। এর আগে কনফারেন্সের চট্টগ্রামে প্রোগ্রামে আসার সৌভাগ্য হয়েছিল। বাট আজকের প্রোগ্রামটা একটু অন্যরকম এই জন্য যে আজকের এই প্রোগ্রামটাতে আমি এমন একজন মানুষের সাথে মানে একই ফোরামে কথা বলার সুযোগ হচ্ছে যে বিসিএস এর পথে আমার ব্যক্তিগত যে পথ চলা বা সিরিয়াসলি বিসিএস নিয়ে চিন্তা করা, এই জিনিসটা যাকে দেখে, যে 2-1 মানুষকে দেখে শুরু হয়েছিল, তাদের মধ্যে একজন সুশান্ত দাস আজকে এই ফোরামে। তো আমি যখন রাজু ভাইয়ের অফিসে গেলাম, দাদাকে দেখেই বললাম যে দাদা আপনি কি বক্তব্য দিচ্ছেন? না আমি এখন দিতে পারি। তাই ঠিক আছে, আমি দিতে পারি, ঠিক আছে। কারণ উনি বলার পরে আমি ওনাকে দেখে শুরু করছি যাত্রা, আমার বলাটা আসলে খুব একটু খেলো হয়ে যাবে। তো বিসিএস এর পথে যাত্রা মেইনলি শুরু হয়েছিল, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। স্বাভাবিকভাবেই আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়ালেখা করে তাদের বিসিএস নিয়ে স্বাভাবিকভাবেই ওইভাবে চিন্তাভাবনাটা থাকে না, বিভিন্ন কারণে। আমাদের ভার্সিটি এডুকেশন সিস্টেমের কারণে এই জিনিসগুলো আসলে ওইভাবেও চর্চা করা হয় না। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি আমার গ্রাজুয়েশন শেষ করার পরেও বিসিএস নিয়ে খুব কম জিনিসই জানতাম, বলতে গেলে মানে শূন্যের কোঠায় ছিল আমার বিসিএস নিয়ে নলেজ। আমি ফার্স্ট চাকরি ছিল আমার কেডিএস স্টিলে, চিটংয়ের একটা প্রাইভেট ফার্ম। ওইখানে একজন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন ভাই ছিল, সে হচ্ছে বিসিএস নিয়ে খুব বেশি অবসেসিভ ছিল, সে প্রচুর পড়ালেখা করতো বিসিএস নিয়ে। তো সে আমাকে একদিন মানে সে ওই অফিস আওয়ারও দেখতাম যে একটা বই ছিল আজকের বিশ্ব, এই বইটা অফিস আওয়ারও দেখতাম যে পড়তো। তা আমি জিজ্ঞেস করলাম একদিন যে কি অবস্থা ভাই, এই কি জিনিস? তো পরে উনি আমাকে একদিন বললো যে এই বিষয়ে আপনাদের অনেক ইঞ্জিনিয়ার হয়তো দেয়, দিয়ে কি আমাদেরও, আমি যতটুকু জানতাম যে আমাদের কিছু পোস্ট আছে টেকনিক্যাল ক্যাটাগরিতে, রেলওয়ে, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারদের বেশ কিছু পোস্ট আছে পিডব্লিউতে। যেহেতু আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আমার ওইদিকে যাওয়ার সুযোগ ছিল না। আমি যতটুকু জানতাম যে হয়তো রেলওয়েতে কিছু পোস্ট আছে, ওইদিকে মানে ওইভাবে ইন্টারেস্ট একটু কম ছিল। তো পরে উনি বললেন না আপনার তো জেনারেল ক্যাডারও যেতে পারেন। পরে জেনারেল ক্যাডার, বোর্ড ক্যাডার, এই জিনিসগুলা খুব বললেন। তখন মোটামুটি মনে হলো না আসলে মনে হয় ট্রাই করা যেতে পারে। এই গল্পটা বলতেছি এই জন্য যে অনেকেই আসলে দেখি যে বিসিএস নিয়ে প্রিপারেশন নিতে গিয়ে মানে ল্যাক অফ কনফিডেন্স হোক, যে মনে করে ভাইয়া আমার তো অনার্স কমপ্লিট হয়ে গেছে, আমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করি তাহলে কি আমি বিসিএস হতে পারবো? বা আমার ফ্রেন্ডরা অনেকে দেখছি 2nd ইয়ার 3rd ইয়ার থেকে পড়াশোনা শুরু করছে, আমি তো পিছাই গেছি মনে হয়। এইরকম যাদের অ্যাটিটিউড বা ইয়েগুলো থাকে, এই জিনিসটার জন্য মানে আমি আমার এই ইয়েটা বললাম। আমার মেইনলি প্রিপারেশনটা আমি 2011-এ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমার ফার্স্ট প্রিলিতে বসছি 2012-এর মার্চে। 2012-এর মার্চে প্রথম প্রিলি পরীক্ষায় বসছি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিসিএস পরীক্ষায় একদম সিরিয়াসলি যদি কেউ মানে ডিভোশন থাকে যে না আমি এটাকে ক্যারিয়ার পাথ হিসাবে সিলেক্ট করছি, এই ক্যারিয়ার পাথেই আমি চলবো, তাহলে একেবারে যে মানে সিরিয়াসলি পড়ালেখা শুরু করলে আসলে খুব বেশি সময় লাগে না। ডেডিকেশনের জায়গাটা ইম্পর্টেন্ট।
আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি, আমি যখন এরপরে ওই বিসিএস দেওয়ার ডিসিশন নেওয়ার পরে সুশান্ততার কথাটা যেভাবে আসলো যে 2011 সালে ডিসেম্বর মাসে, এর কিছুদিন আগে হচ্ছে দাদাদের রেজাল্ট ছিল 30th বিসিএস এর। তো চিটাগাং মুসলিম হলে একটা এরকম একটা গ্যাদারিং অ্যারেঞ্জ করা হয়েছিল কনফিডেন্সের পক্ষ থেকে। আমি তখন কনফিডেন্সে ভর্তি হইনি, ওইগুলো ওপেন ছিল সবার জন্য, মানে যে কেউ চাইলে আসতে পারবে। তো আমাকে ওই ভাই বললো যে চলেন আজকে একটা কনফিডেন্সের প্রোগ্রাম আছে, চলেন আপনি গিয়ে ওইখানে গিয়ে দেখতে পারেন কেমন লাগে। তো আমি ওইখানে গেলাম, দেখলাম যে এই সুশান্ততা বক্তব্য দিল, আমার রায়হান স্যার 30 বেঁচে স্যার, আমার এখন স্যার রায়হান কাদেবী স্যার, উনি বক্তব্য দিল। তো তখন মোটামুটি মানে খুব বেশি একটা একদম অন্যরকম একটা ফিলিংস নিয়ে ওই দিন থেকে বাসায় গেলাম এবং মোটামুটি চিন্তা করলাম যে না আমি আইল ট্রাই। এরপরে যখন দেখলাম, আমার এখনো মনে আছে যে 2012 সালে ফেব্রুয়ারির 29 তারিখ কি 28 তারিখ কি 29 তারিখ এর দিকে মানে সার্কুলারটা হয়েছিল। আমি মোটামুটি যখন বাসায় বললাম যে আমি বিসিএস দিব, বিসিএস দিলে আমি চাকরি বাকরি করে আমি বিসিএস দিতে পারবো না, আমি যদি বিসিএস দিই আমার একদম ফ্রি সময় লাগবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের দিকে নাই। তা আমার বাসা থেকেও সাপোর্ট পাইছি, এটা আমি অবশ্যই আল্লাহর কাছে থ্যাঙ্কস জানাই আলহামদুলিল্লাহ, যে আমাকে বাসা থেকে বলা হলো যে ঠিক আছে তুমি যদি দিতে চাও কয়দিন বা সময় লাগবে, ওই কারণে তুমি ডিভোটেডলি এটার জন্য পড়ালেখা করো। আমি এরপরে গিয়েই মার্চের 5-6 তারিখের দিকে আমি চাকরি থেকে কুইট করলাম। কুইট করে রেগুলার কনফিডেন্স, একটু আগে যে তুহিন স্যার ছিলেন উনি বললেন যে বিসিএস এর কনফিডেন্সের একজন প্রোডাক্ট। তো জিনিসটা অনেকটা আমার ক্ষেত্রেও মানে মনে হয় অ্যাপ্লিকেবল হয়, যে আমি একেবারে প্রিলি থেকে শুরু করে প্রিলি, রিটেন, ভাইবা এবং ভাইবার পরে আমাদের ইয়ের পরে 34তম বিসিএস এর ইয়ে চলছিল, তখন আমাদের রেজাল্ট হয়নি। 3400 প্রিলির একটা পরীক্ষা হয়, মুসলিম হলে হয় চিটাগাংয়ে, একটা মক টেস্টের মতো হয় প্রিলি কয়েকদিন আগে, ওইটা তো আমি অ্যাটেন্ড করছিলাম। মানে পুরোপুরি হচ্ছে বিসিএস কনফিডেন্স। আসলে আমার কাছে বিসিএস কনফিডেন্স না, আমি বলবো আমরা কয়েকজন, আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ক্যাডার হয়েছি স্পেসিফিক্যালি রাজু ভাইয়ের হাত ধরে, ঠিক আছে। মানে একদম বিসিএস সম্পর্কে ফার্স্ট গ্রুমিংটা ওই জায়গাতেই হয়েছিল, এই আমার যে কলিগ ছিল তার কাছ থেকে। এরপরে প্রিপারেশনের শুরু থেকে একদম পুরাটাই চকবাজার কনফিডেন্স, এবং চকবাজার কনফিডেন্স মানেই তো রাজু ভাই। আমরা যা চিটাগাংয়ে থাকি, কেউ যদি জিজ্ঞেস করে যে ভাইয়া কোচিং কোথায় করবো, ইয়া করবো, আমরা কিন্তু কনফিডেন্স বলি আমরা রাজু ভাইয়ের কাছে করবো, রাজু ভাইয়ের কাছে যাবো। হ্যাঁ, মানে আমরা প্রতিষ্ঠানের চাইতে ওনার মানে ওইভাবেই ইয়েটা হয়ে গেছিল। তো এইভাবেই শুরু। তারপরে তো আলহামদুলিল্লাহ 33তমতে অ্যাপিয়ার করলাম, 33তমতে আলহামদুলিল্লাহ মেরিটেই হয়ে গেল। আর এই বিষয়ে যেহেতু আপনারা সবাই বিসিএস অ্যাসপিরেন্ট, সবাই হচ্ছে পরীক্ষা দিবেন, সবার মধ্যে অনেকগুলা কনফিউশন থাকে। হ্যাঁ, যে একটা বড় কনফিউশন যেটা হচ্ছে কোটা মেধা। হ্যাঁ, যারা বিসিএস, আমারও ছিল, আমি যখন ক্যান্ডিডেট ছিলাম বা ছিলাম, তখন আমারও এই ধরনের ইয়েগুলো ছিল যে 58% কোটায় চলে যাচ্ছে, মাত্র 45% কোটা মেরিট আছে, আমার কোনো কোটা নেই, তাহলে আমি কি পারবো কিনা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে শুধু মানে স্ট্রেস করে নিজে এই জিনিসগুলো। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি ডেডিকেটেড থাকেন যে আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি, আমি সিরিয়াসলি প্রিপারেশন নিব, সিরিয়াসলি পরীক্ষা দিব, আপনার তো 45% কোটাও দরকার নেই, আপনার দরকার খালি একটা সিট। ঠিক আছে, আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন যে ওই একটা সিট মেরিটে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওইসব নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। এখানে যে গ্যাদারিং আছে, এই গ্যাদারিং এর চাইতে আরো অনেক বড় গ্যাদারিং এর সামনে যদি আমাকে সহায় করতে বলা হয়, আমি বলবো বিসিএস এ যদি মানে প্রথমত হচ্ছে কোটা, টাকার কথা যদি বলেন, লবিং এর কথা যদি বলেন, আমার টাকা বলতে আমি বিসিএস কনফিডেন্স ছাড়া বিসিএস সিলেক্টর আর কাউকে একটা পাইও দেই না, এটা আমি একেবারে যত বড় গ্যাদারিং হোক তার সামনে বলতে পারবো। আর লবিং এর কথা যদি বলি, ওই জায়গাতেও কিছু ছিল না, একেবারে এখন যারা আমার এখন ক্লোজ তারা এই জিনিসগুলো জানে, খুব ভালোভাবেই জানে। তো এইসব চিন্তা করে শুরু থেকে নিজেকে স্ট্রেস করার কোনো দরকার নেই। আপনি যদি ডেডিকেটেড থাকেন যে হ্যাঁ আমি এটা সিরিয়াসলি দিচ্ছি, আমি দিব, একবার দিব, দুইবার দিব, অবশ্যই আপনাদের এইগুলো হবে। আর এখন যে পিএসসির যে সিস্টেমটা, রিসেন্ট ইয়ারে যে এক্সামিনেশন সিস্টেম থেকে শুরু করে সবগুলো বিষয় যেভাবে করে আপডেট হয়েছে, যেভাবে করে, এবং বেশ কিছু ভালো পার্সন যাদের ক্যারিয়ারের মানে একজন মানে এফিসিয়েন্ট অফিসার হিসেবে কাজ করার সুনাম আছে, ওইরকম কিছু লোক ফর্চুনেটলি এখন পিএসসি মেম্বার এবং পিএসসি চেয়ারম্যান হচ্ছে। বর্তমানে আছেন ডাক্তার সাদেক স্যারের আমাদের পিএডিসিতে ছিলাম, পিএডিসিতে এবং বিএম ফাউন্ডেশন সব জায়গায় তিনি ক্লাস করেছেন। প্রফেশনালি তারা অত্যন্ত রেপুটেড পার্সন। তো এই ধরনের পার্সনগুলো এখন এই পুরো প্রসেসটাকে ডিল করতেছে। এটা অবশ্যই আপনাদের জন্য এবং গোটা বাংলাদেশের জন্য অনেক বেশি আস্থার জায়গা এবং ভরসার জায়গা। ঠিক আছে,
তো এই হইতেছে বিষয়। আর হচ্ছে পুলিশ ক্যাডার, ব্যক্তিগতভাবে পুলিশ ক্যাডারের সদস্য হিসাবে যেটা বলবো, একটু জিজ্ঞেস করি যে এখন তো আপনাদের ফর্ম ফিল আপ হয় নাই মনে হয়। পুলিশ ক্যাডারে যাওয়ার প্রথম 2-3টা চয়েসের মধ্যে, ফার্স্ট চয়েস বলবো না, 3টা বা প্রথম 3টা চয়েসের মধ্যে দেওয়ার ইচ্ছা কাদের কাদের আছে একটু হাত দেখি, লাটকাদের, তাহলে বলা যায়। যদি 1-2টা হাত হতো তাহলে হয়তো বলতাম যে না, তাহলে পুলিশ ক্যাডার নিয়ে দিতে পারবো না। যেহেতু বেশ কিছু হাত আছে তাহলে বলি। প্রথমত হচ্ছে পুলিশ ক্যাডার, পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে অনেক কথাবার্তা শোনা যায়। আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া, তার ফার্স্ট চয়েস ছিল পুলিশ ক্যাডার। সে বললো যে ভাইয়া আমার তো ফার্স্ট চয়েস পুলিশ ক্যাডার, এখন ভাইবা বোর্ডে গেলে তো আমাকে এটা নিয়ে অবশ্যই হ্যারাস করবে যে এই ডিপার্টমেন্ট নিয়ে এত সমালোচনা, এত কিছু, এরপরেও কেন পুলিশ ক্যাডারে আসতে চাও। আমি তাকে বললাম যে একটা উত্তর তো এটা হইতে পারে যে এই ডিপার্টমেন্ট নিয়ে এত সমালোচনা দেখেই তো বিসিএস এ প্রথম শ্রেণীর যারা স্টুডেন্ট, প্রথম শ্রেণীর ক্যালিবার সম্পন্ন, ফার্স্ট মেরিটে যাদের ক্যালিবার আছে তাদেরই এই ক্যাডারে সবার আগে আসা উচিত। হ্যাঁ, কারণ আমরা যদি ধরেই নিই যে এটা একটা করাপ্টেড ডিপার্টমেন্ট, এটা একটা ডিপার্টমেন্ট, তাহলে সবসময় তো ওই জায়গাটাকে, আমি তো বাংলাদেশ, নো কান্ট্রি ক্যান রান উইদাউট পুলিশ, নো কান্ট্রি ইন দিস ইউনিভার্স, ইন দিস ওয়ার্ল্ড ক্যান রান উইদাউট পুলিশ। তাহলে এই জিনিসটাকে আমার এক পাশে সাইড করে রাখার কোনো সুযোগ নাই। পুলিশ ক্যাডারের চাকরির সুযোগ, মানে চাকরির বিষয়ে যদি বলতে বলেন, তাহলে আমি যেটা বলবো যে প্রথমত যদি আমরা চিন্তা করি, ব্যক্তিগত দিক থেকে যদি চিন্তা করি, যে আমাদের প্রত্যেকেরই একটা সেন্স অফ সিকিউরিটির একটা বিষয় থাকে, নাগরিক জীবনে সেন্স অফ সিকিউরিটির একটা বিষয় থাকে। এখন এই ক্ষেত্রে তর্ক আসতে পারে যে একটা রাষ্ট্রের দায়িত্ব তার দেশের প্রত্যেকটা জনগণের নিরাপত্তাকে নিশ্চিত করা এবং একই লেভেলের সেন্স অফ সিকিউরিটি এনশিওর করা। এটা বাংলাদেশ পুলিশেরও ভীষণ ভীষণ, আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশের একেবারে গ্রাসরুট থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত ইকুয়াল সেন্স অফ সিকিউরিটি এনজয় করবে। কিন্তু ডিউ টু ডিফারেন্ট সার্কামস্টেন্সেস এই বর্তমান কালে এই জিনিসটা সম্ভব হচ্ছে না। আমরা স্বপ্ন দেখি এবং এটা বাস্তব হবে, অবশ্যই বাস্তব হবে, দেয়ার ইজ নো আদার অপশন টু দ্যাট। বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি আমি চিন্তা করি, তাহলে আমি বলবো যে পুলিশ ক্যাডারের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে সেন্স অফ সিকিউরিটির বিষয়টা। স্বাভাবিকভাবেই আপনি যদি পুলিশ ক্যাডারে জয়েন করেন, তাহলে আপনার পরিবার, আপনার ফ্যামিলি কম্পারেটিভলি একটু সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটি এনজয় করবে। ঠিক আছে, এটা একটা দিক। আর আরেকটা দিক আমি যেটা বলি, সার্ভিস টু পিপল। আমি অন্যান্য, যেহেতু এটাই আমার ফার্স্ট বিসিএস ছিল, এই ক্যাডারেই শুরু থেকে কাজ করতেছি, 2.5 বছর হচ্ছে। আমার অন্যান্য ক্যাডার সম্পর্কে হয়তো কলিগদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে জানার সুযোগ হচ্ছে, বাট আমার যেটা ফিলিংস যে গ্রাসরুট পিপল, একদম সমাজে যাকে কেউ চিনে না, যাকে এই সোসাইটিতে কেউ চিনে না, এইরকম কিছু লোককে হেল্প যদি আপনি করতে চান, এই ক্যাডারে আপনার যদি ইচ্ছা থাকে, সুযোগ পাবেন, করার চেষ্টা করলে করতে পারবেন। এটা হচ্ছে আমার এই ক্যাডারের সবচাইতে লুক্রেটিভ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দিকগুলো আমার সামনে। আমি আমার এক সিনিয়র স্যার এই কথাটা একবার একটা কলামের মধ্যে লিখছিলেন, আব্দুর রাজ্জাক স্যার এখন এসপি স্যার, তার একটা কলামের মধ্যে লিখছিলেন যে পুলিশ পেশাটা আসলে এমন একটা পেশা যেই পেশায় প্রতিদিন এমন 100টা কাজ করা যায়, যে 100টা কাজের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়ার্ড একটা লোককে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট। আবার এই ক্যাডারে প্রতিদিন এমন 1000টা কাজ করা যায়, যে ক্যাডারে প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি একটা লোককে জান্নাতে পাঠানোর জন্য যথেষ্ট। অর্থাৎ এই ক্যাডারের একটা অফিসার যদি চায় তাহলে সে ফেরেশতা হইতে পারবে, যদি চায় তাহলে সে শয়তান হতে পারবে। এটা এমন একটা পেশা। তো আমি আশা করব যে এই জিনিসটাকে, এই ক্যাডারের একটা আমি মনে করি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, সার্ভিস টু দি পিপল। এই জিনিসটাকে যদি আপনারা এনশিওর করতেন, আমি আজকের দিনের কথাই বলি, আমার এই জায়গায় আসার আসলে কোনো প্ল্যান ছিল না। কালকে রাতে রাজু ভাই হঠাৎ করে ফোন দিল, বললো যে আতিক তুমি কোথায়? আমি হ্যাঁ ভাইয়া, ফাউন্ডেশন শেষ করছি, এখন ঢাকাতে গেছি। বললো যে কালকে একটা সকালবেলা 10টা থেকে প্রোগ্রাম আছে, তুমি কি আসতে পারবা? পুলিশ ক্যাডারের থেকে আমরা কিছু কথা বলবো। আমি বললাম যে অবশ্যই ভাইয়া, আপনি বলছেন প্রোগ্রাম যাই থাকুক, আমি অন্তত আপনার সাথে দেখা করার জন্য আসবো। কারণ রাজু ভাইয়ের সাথে অনেকদিন দেখা না, ঢাকায় আসলেই কয়েকদিন পর পরই রাজু ভাইয়ের অফিসে যাই, এখানে যাই, দেখা চিরাং গেলেও দেখা। আমি বললাম যে তো সকালবেলা আমার একটু এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্টে একটু কাজ আছে, আমি একটু শেয়ার করি যেহেতু আসছি। কাজটা কি? কাজটা আমার ব্যক্তিগত কোনো কাজ ছিল না।
আমার আজকে শনিবার, আজকে ছুটির দিন ছিল। আমার এক আঙ্কেল আন্টি এবং তাদের রিলেটিভসরা হচ্ছে ওমরা করতে যাবে। ওমরা করতে যাবে। আমার আন্টি একটু অসুস্থ, আন্টি কিডনির পেশেন্ট। উনি খুব বেশি সময় দাঁড়ায় থাকা, লাইনে দাঁড়ায় থাকা বা ইয়ে করা, এই জিনিসগুলো উনি করতে পারে না। হ্যাঁ, মানে করতে পারে, হয়তো একটু ডিসকমফোর্ট ফিল করে, এটা বড় জার্নির বিষয় আছে। তো আমার বললো যে দেখ কি অবস্থা, আমি তো যাইতেই হবে, এখন ইমিগ্রেশন একটু বিষয় আছে, দেখো তুমি যদি ফ্রি থাকো একটু আসো, একটু হেল্প যদি হয়। তো আমি দেখলাম যে এখানে কি আছে, এয়ারপোর্টে এখানে আমার একজন কলিগ আছে, আমি তাকে ফোন করলাম। পরশুদিনই ফোন করছিলাম, বললাম যে এই অবস্থা, আমার কান্ট্রি যাবে, তাকে একটু সাপোর্ট দিতে হবে। কী ধরনের সাপোর্ট? আমি চাচ্ছি কিছুই না, ওদের সাথে ওমরা করতে যাবে, তো এমন না যে সোনা দানা নিয়ে যাচ্ছে বাইপাস করে বা এসব কিছু না, জাস্ট হচ্ছে একটু সাপোর্ট দিতে হবে, যাতে একটু অসুস্থ মানুষ যাতে একটু ইয়ে পায়। তো আমি আজকে সকালবেলা গেলাম, জাস্ট আমার দিক থেকে যদি চিন্তা করি, আমি আলটিমেটলি যেটা করছি, গেছি এয়ারপোর্টে, এমবিবিএতে গেছি, এমবিবিএতে গিয়ে ব্যাচমেট ছিল, গিয়ে দেখি আরো একজন ব্যাচমেট আছে ওখানে, 2-3 ঘন্টা বসে তাদের সাথে চা নাস্তা করছি, আড্ডা দিয়ে চলে আসছি। এই আমার কাজ কিন্তু এটাই, আমি আর কিছুই করিনি। এটার পারপাসে যেটা হয়েছে যে ওইখানে গিয়ে, ওইখানে যাওয়ার সাথে সাথে ওদের কিছু স্টাফ থাকে ইয়েতে, তাদের মধ্যে থেকে একজনকে ওই আমার আন্টির সাথে ট্যাগ করে দিল। ট্যাগ করে দেওয়াতে ওরা এয়ারপোর্টে প্লেনে তো ঢুকে গেছে, আমি আর অত যাই নাই, আমি জাস্ট বোর্ডিং ইয়ে পর্যন্ত দিয়ে আমি ওখানে নিচে চলে আসছি। তো আমার যে কাজিন ছিল সে আমাকে পরে মেসেজে রিপ্লাই দিল যে ভাইয়া থ্যাংক ইউ, আমাকে ইমিগ্রেশন একটু দাঁড়াতে হয়নি, আমি বসেছিল, মানে অল্প গেছে আর ইমিগ্রেশন হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, প্লেনে উঠতে পারছে। এখন আমার দিক থেকে যদি চিন্তা করি, এটা আসলে কিন্তু এটার জন্য আমার কোনো সিঙ্গেল পেনিও খরচ করা লাগে না। আমি জাস্ট গেছি, আমার ব্যাচমেটকে বললাম যে দেখো এই ইয়েটা করা যাবে কিনা, সে কোনো অসুবিধা নেই, সে একজনকে করা যাবে। কিন্তু তার দিক থেকে যদি চিন্তা করি, আমার আন্টির দিক থেকে যদি চিন্তা করি, তো তাকে যদি ইমিগ্রেশনে গিয়ে আধা ঘন্টা সময় দাঁড়ায় থাকা লাগতো, বোর্ডিং পাস কালেক্ট করার সময় যদি ওইখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা লাগতো, তার দিক থেকে হয়তো কিছুটা হ্যাসেল হইলেও হইতে পারত। ঠিক আছে? তো এই জিনিসগুলো এখানে আসলে আপনি করতে পারেন। আরেকটা অভিজ্ঞতার কথা বলি, আমার পুলিশিং লাইফের একটা অভিজ্ঞতা, যে আমি যে জিনিসটাকে আমরা বললাম যে সার্ভিস টু দি গ্রাস রুট লেভেল পিপল, এই জিনিসটাকে এনশিওর করার একটা ম্যাসিভ অপরচুনিটি আপনারা এই ক্যাডারে পাবেন। আমার সাদা ট্রেনিং এর পরে আমার প্রবেশন ছিল হাটাজারি উপজেলা। এটা একেবারে আমার